একজন একজন করে দেখব। হ্যাঁ, প্রথমে কে স্ক্রিন শেয়ার দিবেন, যে কোনো একজন দেন। স্যার তাহলে কম্পিউটার থেকে কানেক্ট হই, পিসি থেকে। আচ্ছা, মানে এমন কোনো প্রবলেম আছে কি যে দেখাইতে হবে, সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার দিতে হবে। আর যদি দেখানোর না মতো স্যার, প্রবলেম না থাকে তাহলে আস্কিং করলেই হবে। না স্যার, আমার দেখানোর কোনো প্রবলেম নাই। আচ্ছা, আচ্ছা, তাহলে সমস্যা বলেন, সেটা আমি দেখাই। স্যার সমস্যা হলো, যখন নাকি ওই সিগন্যালটা আসে, স্যার সিগন্যালটা আসার পরে আমি টিপি তো সেট করলাম। হুম। হুম, হুম। কিন্তু মাঝে মাঝে লসটা হয়ে যায়, যেমন কালকে আমার একটা উল্টো সেট হয়ে গেছিল, দেখে অনেক কিন্তু আমি ডেমোতেই $12 মতো আমি লস করছি। আচ্ছা, 12 নাকি $14। আচ্ছা, জাস্ট মিনিট, আমার একটা মনিটর অফ করে দিই, প্রবলেম হচ্ছে ইউজ করতে। পিসি অনলি। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে এমন যে আপনি একটা এন্ট্রি নিলেন। জাস্ট মিনিট, আমি সেট আপটাকে নিয়ে নিই। আচ্ছা, যে এখানে যেমন দেখাচ্ছে আপনি একটা এন্ট্রি এখানে নিয়ে নিলেন, নেয়ার পরে এটা সরে যাচ্ছে অথবা উল্টা দিকে চলে যাচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো একটা হলো যে যদি ব্যালেন্স আমাদের বেশি থাকে, যেমন যদি ব্যালেন্সটা থাকে আহ, যে $200 অথবা $100 আছে, সেক্ষেত্রে আমরা যখন ট্রেড প্লেস করব, ট্রেড প্লেস করার সময় এইখানে মার্কেটে যে সিগন্যালটা দেখাচ্ছে হুবহু, যেমন এন্ট্রি লেভেল হচ্ছে, আপনার চাপাই নেই তাহলে এন্ট্রি লেভেলটা বোঝা যাবে সহজে। সাপোজ আপডেট এন্ট্রি লেভেল হচ্ছে 2642, টেক প্রফিট লেভেল হচ্ছে 2644। তো আমরা যখন এটা বুঝে নিব যে আমার ব্যালেন্স অ্যাভেলেবেল আছে, যদি এসএলটা এখান থেকে আরও নিচেও নেমে যায় তাহলেও আমার ব্যালেন্স শেষ হয়ে যাবে না। মার্কেট মাস্ট বি এখান থেকে এখানে আসবে, কিন্তু প্রয়োজনে দেখা যায় যে ভোলাটিল, যদি মার্কেটের ভোলাটিলিটি বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়, তাহলে কিছু কিছু সময় মার্কেট কী হবে, এখান থেকে আরও নিচে চলে আসবে। তো সেক্ষেত্রে যদি আমি বুঝতে পারি যে আমার ব্যালেন্স অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে আমরা টিপি এবং এসএল সেট করে দিব। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কাল্পিং করা, অর্থাৎ আমাদের $20 বা $50 থাকবে, এটা দিয়েই আমরা স্কাল্পিং করব। সেক্ষেত্রে আমরা টিপি এবং এসএলটাকে সেট করব না। সেট না করে ট্রেড করার সময় আমি ডেমো ব্যালেন্সে চলে যাই। আচ্ছা, আমরা টিপি সেট করব না, টিপিও সেট করব না, এসএলও সেট করব না। না করে আমরা জাস্ট এইটাকে এরকম নিচে থাকে তো এটাকে একটু উপরে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমরা যখন সিগন্যালটা পাবো যে সাপোজ এখানে সিগন্যাল চলে আসছে যে এখান থেকে মার্কেট আপে যাবে, তো আমরা জাস্ট অপেক্ষা করব যে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই ইতিমধ্যে সিগন্যাল চলে আসছে, তো এটা এখান থেকে আপে যাবে। তো এই সর্বশেষ ক্যান্ডেলটা কতটুকু নিচে নামে, যদি ব্যাপারটা এরকম হয় যে নিচের লাইন বরাবরকে টাচ করে ফেলছে, গ্রিনের নিচের লাইনটা, তাহলে আমরা ওইখান থেকে আপ এন্ট্রি নিয়ে নেব। আপ এন্ট্রি নিয়ে নেওয়ার পরে যে এরকম করে আমি এখান থেকে আপ এন্ট্রিটা নিয়ে নেব এক ক্লিকে। এইখানে রেগুলার ফর্ম আছে, এই রেগুলার ফর্মে যদি আমরা সাপোজ এখানে বাই করতে চাই, তাহলে কি করতে হবে, বাই করার সময় এখানে ক্লিক করতে হবে, তারপরে কনফার্ম বাইতে ক্লিক করতে হবে, তারপরে আমার অর্ডারটা বাই হবে। আর অর্ডারটা যখন বাই হয়ে গেল, এখন যদি আমি চাই যে আমি টিপি সেট করব, যে এইখান থেকে আমি বাই করছি, করার পর আমি এইখানে টিপি সেট করব, তাহলে এইখানে আছে 2645। তো এখন আমি টিপিতে ক্লিক করে এখানে 2645 করে দিতে পারি, যে 2645। স্টপ লস এখন আমি আস্তে আস্তে সেট করতে পারবো, বাট এন্ট্রিটা যেহেতু মার্কেট ওঠানামা করবে, এন্ট্রিটা দ্রুত নিয়ে নিতে হবে। এই জন্য
আমরা এই রেগুলার ফর্মকে ইউজ না করে আমরা কি করব, এই ওয়ান ক্লিক ফর্মকে ইউজ করব। ঠিক আছে, রেগুলার ফর্মকে ইউজ করলে দুইটা ক্লিক করতে হবে, একটা হলো বাই অথবা সেল, সেখানে ক্লিক করতে হবে, করার পর আবার কনফার্মে ক্লিক করতে হবে। স্কাল্পারের মূল ফর্মুলাটাই হচ্ছে আমি একটা নির্দিষ্ট লেভেলে এন্ট্রি নিয়ে নিছি, আমার প্রফিটের দিকে চলে গেছে, আমি প্রফিট নিয়ে কেটে দেবো। যেমন এইখানে অলরেডি $6 প্রফিট হয়ে গেছে, $8 হয়ে গেছে, তো আমি কেটে দিলাম, এতে কাটতে কাটতে $9 হয়ে গেছে, তো $9 প্রফিট হয়ে গেছে। এখন স্কাল্পার আর হচ্ছে সুইং ট্রেডারের মধ্যে পার্থক্যটাই এটা, যে স্কাল্পারের টার্গেট থাকবে এইখানে এন্ট্রি পয়েন্ট, আমি এন্ট্রি নিয়ে নিছি, মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমার $2 বা $3 বা $4 হয়ে গেছে আমার ব্যালেন্সের উপরে বেস করে, আমি এই $2 বা $4 নিয়ে মার্কেটটাকে ক্লোজ করে দেব। পরে আবার দ্বিতীয় সিগন্যালের জন্য ওয়েট করব, দ্বিতীয় সিগন্যাল আসবে, এরকম $2 বা $4 জন্য আমি নিয়ে নেব। আর যখন ব্যালেন্সটা একটু বেশি থাকবে, যে সাপোজ আমার $200 আছে, তো $200 যদি থাকে তখন আমরা কি করব, তখন নির্দ্বিধায় আমরা এই রেগুলার ফর্মে সাপোজ আমি বাই নেব, তো বাই করব, বাই করার পরে কনফার্ম করব, কনফার্ম করার পরে সাপোজ আমার সিগন্যাল বলছে যে মার্কেট এই পর্যন্ত আসবে, 2646 আসবে, তখন আমি টিপি সেট করব যে 2646। তারপরে এসএল, তো আমি দেখব যে মার্কেট সর্বনিম্ন কোথায় নামছে, তো যদি এখানে দেখার চেষ্টা করি সর্বনিম্ন মার্কেট এই লেভেলটা, এই রেড ক্যান্ডেলটা লাস্ট এই পর্যন্ত নামছে, তো এখানে যদি নামে এখান থেকে আরও 2 পিস পিছনে ধরবো, সামথিং আইডিয়া করে ধরলাম যে এখানে 2642 আছে, তো আমি এখানে 2640, তো এসএলটাকে হিট করে দেবো আমি 2640 দিয়ে, আমার আর কাজ নাই, এবার আমি আমি টেক প্রফিটে লিখতেছিলাম, ফর্মটা কেটে দিয়ে পুনরায় ঠিক করি, এসএল, এই যে এসএল 2640 দিয়ে মডিফাই অর্ডারে ক্লিক করে দেবো। তাহলে এবার আমার আর কোনো কাজ নেই, অ্যাজ এ সুইং ট্রেডার আমি এখন চুপচাপ থাকবো, যে আমার প্রফিট এইখানে আসলে আমি নেব, আমার মার্কেট যদি এইখানে আসে তাহলে আমার লস হয়ে যাবে, সামান্য হওয়ার পরে কেটে যাবে অটোমেটিক্যালি, দিয়ে একজন সুইং ট্রেডার কি করে, তখন ঘুমায় যায় বা সে তার কাজ করে। তো এটা হচ্ছে যার ব্যালেন্সটা একটু বেশি আছে তার জন্য। আর যখনই আমি একজন স্কাল্পার, তখন আমার দায়িত্ব হচ্ছে যে আমি এন্ট্রি নিছি, আমার এসএল হিট করারও দরকার নেই, টিপি হিট করারও দরকার নেই, আমার প্রফিটের দিকে চলে গেছে এরকম $2, আচ্ছা ঠিক আছে আমি কেটে দিলাম, $5 মতো প্রফিট হয়ে গেছে। তো এইটা করার জন্য আমরা রেগুলার ফর্মটাকে ইউজ করব না, ওয়ান ক্লিক ফর্মটাকে ইউজ করব, যে এইখান থেকে আমি আপ এন্ট্রি নেব, এই যে বাইতে ক্লিক করব, আমার এন্ট্রি হয়ে গেছে, কাইন্ড অফ বাইনারির মতো এন্ট্রি হয়ে গেছে। এখন আমি এইখানে ওয়েট করব যে আমার পজিশন থেকে ক্যান্ডেল উপরে যাক, একটা বা দুইটা ক্যান্ডেল, এখন দেখা গেলো রানিং ক্যান্ডেলেও আপে যাইতে পারে, যেমন এটা চলে গেছে, $2 হয়ে গেছে, ক্লোজ করে দিব। অথবা যে আমি সাপোজ এইখানে এন্ট্রি নিয়ে ফেলছি, মনে করেন বাই এন্ট্রি নিয়ে ফেলছি, কিন্তু ক্যান্ডেল আপে গেছে, সাপোজ মনে করেন যে এই মার্কেটটা আপে না, যে এই যে রেড ক্যান্ডেল আসছে এসে মনে করেন নিচে আসলো, তাহলে আমি ওয়েট করব কতক্ষণ পর্যন্ত, আমার মার্কেট এই পর্যন্ত আসা পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আসা পর্যন্ত, অর্থাৎ এইটা হলো আমার সাপোর্ট লেভেল, তো সাপোর্ট লেভেল পর্যন্ত আসা পর্যন্ত আমি ওয়েট করব, কারণ বাইনারি হলে এক ক্যান্ডেলই শেষ, লস হয়ে যেত, আর এখানে তো লস হয়ে যাবে না, ওয়েট করব, হয়তো বা এই ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে, তারপর একটা রেড হয়ে একটু নিচে নামতে পারে, তারপর একটা অবশ্যই গ্রিন হবে, কারণ মার্কেট এখানে যাবে। তো কেন যাবে ওইখানে মার্কেট যাবে, তার কারণ হলো মার্কেটের রেজিস্ট্যান্স আছে এখানে, মার্কেটের রেজিস্ট্যান্স আছে এইখানে, আর মার্কেটের সাপোর্ট আছে হচ্ছে এই লেভেলে। তো আমরা নর্মালি যে সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি জানি, সেটা ধরেও যদি দেখি যে আমরা যেখানে এন্ট্রি নিছি, মার্কেট তো এই মাঝামাঝি থাকবে না, অথবা নিচে নামলে এখান থেকে তো আর নিচে যাবে না, এখান থেকে উপরেই যাবে, সো আমরা ততটুকু সময় অপেক্ষা করব। এখন সাপোজ আমার দেখা গেল যে $2 প্রফিটে আছে, এই যে এখন কিন্তু মার্কেট নিচে আসছে, ঠিক আছে, যাকে এটাই আমি চাচ্ছিলাম, এই যে মার্কেট কিন্তু আপে আছে, আমি চাইলে এটা প্রফিট নিয়ে ক্লোজ করে দিয়ে দিতে পারি। আবার মনে করেন যে আমি যে পজিশনে ট্রেডটা নিয়ে ফেলছি একটু হায়ার পজিশনে নেওয়া হয়ে গেছে, যদিও সিগন্যাল ছিল, কিন্তু মার্কেট নিচে আসতেছে, তাহলে আমাকে ওয়েট করতে হবে ওই সময় পর্যন্ত, যেমন কিনা একটা সিগনালে এরকম শো করে যে এই সিগন্যালটা অলরেডি হিট হয়ে গেছে, যে সিগন্যাল হিট হয়নি এরকম একটা সিগন্যাল দেখার প্রয়োজন ছিল। মানে অনেক ক্ষেত্রেই সিগন্যালটা এরকম হয় যে
এন্ট্রি, স্টপ লস, এখানে হলো আপনার টেক প্রফিট। তো মার্কেট আস্তে আস্তে দেখা গেলো এখান থেকে উপরে উঠতেছে, উঠতে উঠতে আবার নিচে নামে, নিচে নামার পরে এন্ট্রির নিচে নেমে চলে আসছে, এসএল এর কাছাকাছি যখন চলে দেয় তখন এসএলটা কি হয়, এই এখান থেকে আরও নিচে নেমে যায়। তো আমরা তখনই মনে করি যে সিগন্যাল তো আস্তে আস্তে সরে যাচ্ছে। আমাকে প্রথমে এসএল দেখাইলো 2600-তে, যখন মার্কেট নিচে নামতেছে ও এখন 2590-তে নেমে গেল। তো আমি এখন কি করব? ওই সময় আমাদের তাৎক্ষণিক উচিত এসএলটাকে বাড়ায় দেওয়া, অর্থাৎ এসএল যেখানে সরে গেছে ওইখানে চলে যাওয়া। কারণটা হলো মার্কেট এখান থেকে এখানে যাবেই, সামহাও বিগ ট্রেডারের ইমপ্যাক্ট, নিউজ রিলিজের ইমপ্যাক্ট, তারপরে এসএমআর এর ইমপ্যাক্ট, এগুলোর কারণে এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এসএল হিট মানে এসএল সেট করেও ট্রেড করতে চাই, তাহলে যখন এসএল পিছায় যাবে আমাদেরকে এসএলটাকে মডিফাই করে নিতে হবে। আর এসএল যদি পিছায় যায় তাহলে মাস্ট বি টেক প্রফিটও কিন্তু পিছায় আসে, সেক্ষেত্রে টেক প্রফিটটাকেও মডিফাই করে নিতে হবে। যদি দেখা যায় যে অবস্থা বেগতিক, মাঝে মধ্যে এরকম হয় যখন কিনা নিউজ রিলিজ বা এসএমআর ঘটনাগুলো থাকে তখন এই ধরনের ঘটনা ঘটে। তো যদি এরকম ঘটনা ঘটে যায় তখন আমরা টেক প্রফিট যত দিয়ে রাখছি, সরি এন্ট্রি যত দিয়ে রাখছি টেক প্রফিটটাও তত দিয়ে রাখবো, অর্থাৎ আমার জন্য প্রফিটও না হয় লসও না হয়, দিয়ে আমরা ওয়েট করব। এখন এই ধৈর্য ধরার পরে দেখা যায় যে আমার এন্ট্রি পয়েন্ট এইখানে ছিল, মার্কেট এইখানেই ওঠানামা করতেছে, আমার এন্ট্রি সমান সমান হয়ে গেছে, তখন ট্রেডটা লাভ লস না দিয়ে ক্লোজ হয়ে যায়। মাঝে মধ্যে অবস্থা এমন বেগতিক হয়ে যায়, আমি একটা জায়গা মার্ক করে রাখছি গতকালকের, এখানে রাখছি নাকি এক্সনেসে রাখছি মনে নেই, সম্ভবত এক্সনেসে রাখছি। এই যে জায়গাটা মার্ক করে রাখছি, লোড নিচ্ছে না গত দিনের এদিকে। আর এই ট্রেডটা ক্লোজ করে দিই তাহলে, এই জায়গাটা আর কি। এইখানে দেখেন নিচে এই যে রেড কালারের চারটা বাবল দেখা যাচ্ছে। তো আমি এখানে এই জায়গাটা এরকম করতেছি আসলে কেন? আচ্ছা এখান থেকেই দেখাই। তো আমি এন্ট্রি নিয়েছিলাম, এই যে এন্ট্রি পয়েন্ট আমি লিখে রাখছি, এন্ট্রি পয়েন্ট লিখে রাখছি, এই জায়গাটাতে এন্ট্রি নিয়েছিলাম। আচ্ছা একটু রিলোড দিই, তো এই জায়গাটা এরকম আসতেছে কেন? ব্যাক মার্কেটটা লোড না নিলে এন্ট্রি নিয়েছিলাম এই যে টেক প্রফিটের এই জায়গাটাতে, টেক প্রফিটের এই জায়গাটাতে নিয়েছিলাম এন্ট্রি নেওয়ার পরে 100% এখান থেকে মার্কেট উপরে যাবে, কিন্তু মার্কেট কি করলো, এখান থেকে নিচে নেমে আসলো, এসএলটা আর একটু নিচে ছিল। এখন মার্কেট নিচের দিকে গেল এই পর্যন্ত, যাওয়ার পরে ব্যাক করে আসার পরে আমার টেক প্রফিটেও যায় না, এন্ট্রিতেও যায় না, মাঝামাঝি এই যে যাচ্ছে তো যাচ্ছে এই স্প্রেড করে। তো যেখানে কিনা আমি অ্যাজ এ স্কাল্পার হিসাবে ঢুকছি 2 মিনিটের মধ্যে প্রফিট নিয়ে চলে যাব, এখানে আমাকে সে আধা ঘন্টা খাওয়াই দিল, এবং এসএল নিচে নামতেছে তো নামতেছেই। তো একটা সময় এসে আমার অ্যাকাউন্ট যখন জিরো লেভেলের কাছাকাছি হয়ে যাবে, মানে আমার আর মার্জিন নেই, তখন তো ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। তো তখন আমি বাধ্য হয়ে, আমার 3টা ট্রেড করা ছিল, একটা ট্রেডকে কেটে দিলাম। তো এখন মজার ব্যাপার হলো, এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, এখানে একটা আই দেখতে পাচ্ছি আমরা উপরে, এই যে আই, এই আইতে এখানে একটা অপশন আছে এইচএমআর পিরিয়ড, এটা অফ করে দিলে অফ আর অন করে দিলে অন। তো এই এইচএমআর পিরিয়ডটা হচ্ছে এই যে এখানে রেড দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা অফ করে দেই তাহলে এটা নাই, দেখা যাচ্ছে না। তো এই এইচএমআর পিরিয়ডটাই এই ঘটনাটা ঘটায়। কিভাবে ঘটায় এটা আমরা একটু দেখি। এইচএমআর পিরিয়ড জিনিসটা আসলে কি, এটা যদি আমরা একটু সার্চ করি তাহলে বুঝতে পারবো। যেমন এইচএমআর পিরিয়ড মিনিংটা কি, এইচএমআর স্ট্যান্ড হায়ার মার্জিন রিকোয়ারমেন্ট, আর মনে হয় পড়ার দরকার নাই। হায়ার মার্জিন রিকোয়ারমেন্ট অর্থাৎ এই এইচএমআর যখন আসে, এই পিরিয়ডটা যখন চলে, ওই সময়টাতে ফরেক্সে কি থাকে,
সময়সীমার মধ্যে অর্থনৈতিক সংবাদের সময়কাল সমস্ত ফরেক্স ট্রেডিং প্রধান সংবাদ প্রকাশের 15 মিনিট আগে এবং 10 মিনিট পর্যন্ত উচ্চ মার্জিনের প্রয়োজনীয়তা সাপেক্ষ। ওই ইংলিশের বাংলা দেখাইতেছে, এই জন্য ভাষাটা এরকম। অর্থাৎ এই এইচএমআর পজিশন, এইখান থেকে এই পজিশনটা কাইন্ড অফ এইদিকেও মার্কেট দেখতে যেমন এখানেও দেখতে ঠিক তেমনই, কিন্তু এই সময়টাতে যদি হায়ার মার্জিন না থাকে, বিগ ব্যালেন্স না থাকে, তাহলে ট্রেড করা যাবে না, করলে ওই ঘটনাগুলো ঘটবে। তো আমি কখনোই আগে এইচআরএমটাকে এইভাবে প্রাধান্য দেইনি, কিন্তু যখন ধরা খেয়ে গেলাম তারপর থেকে প্রাধান্য দেওয়া শুরু করে দিলাম, যে এটা হলো এইচআরএম পজিশন, এই যে এটা এইচআরএম পজিশন। অর্থাৎ এই জায়গাগুলোতে যদি আমরা এন্ট্রি নিতে যাই তাহলে কিন্তু আমরা ধরা খাবো। তো এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। আর আপনার যেটা কোশ্চেন ছিল ওই কোশ্চেনের অ্যান্সার দিতে যে অনেক কিছু বললাম। তাহলে কি এটা সেট আপ করে রাখবো? হ্যাঁ শিওর, এটা আই বাটনটা অন করে রাখলে এটা বোঝা যাবে যে এই সময় এইচআরএম পিরিয়ড আছে, যাদের ব্যালেন্স কম থাকবে তারা ওই সময় আমরা ট্রেড করব না। যেমন এই যে এইচআরএম পিরিয়ড পরবর্তীতে এখানে আসতেছে, এই যে এখানে আসতেছে। এছাড়া এখানে কিন্তু আরও জিনিস আছে, এখানে যেহেতু আসছি বলে দিই, এই যেমন হায়ার ইম্প্যাক্ট, মিডিল ইম্প্যাক্ট, লো ইম্প্যাক্ট, লোয়েস্ট ইম্প্যাক্ট। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে নিউজ রিলিজে আমরা যে গ্রিন ইয়েলো আইকন, অরেঞ্জ আইকন, রেড আইকন দেখি, এই জিনিসটা হচ্ছে এটা যদি আমরা এখানেই অন করে রাখি তাহলে আমরা এখানেই এই সিগন্যালগুলো পাবো যে কোন সময় ইম্প্যাক্ট আছে। যেমন এই যে এখানে একটা ইম্প্যাক্ট আছে, সো এটা হায়ার নাকি লোয়ার আমরা এখানে বুঝতে পারবো। যদি আমরা এই যে এটা হায়ার ইম্প্যাক্ট না, যদি মিডলটা তুলে দিই চলে গেছে, তার মানে এটা মিডল ইম্প্যাক্ট ছিল, ঠিক আছে। সো এই যে একটা পজিশন, তাহলে এই সময়টার আধা ঘন্টা আগে বা 10-15 মিনিট আগে, 10-15 মিনিট পরে করা যাচ্ছে না। তো 10 মিনিট আগে ধরলে এই জায়গাটা আবার এখানে আবার এই এইচআরএম পজিশন আছে। সো আমাদের শুধু এই সিগন্যাল যখন আমরা দেখব, সিগন্যাল দেখে দেখেই ট্রেড নিব, কিন্তু এই পজিশনগুলোকে একটু মেনটেন করতে হবে। তাহলে যেমন এই দিকে কিন্তু এইচআরএম পজিশন অনেকটা নাই, তারপর আবার এখানে আসছে, এখানে আসছে, এখানে আসবে, এদিকে আবার নাই, পরবর্তীতে এদিকে আসলে এখানে আবার শো করবে। তো যাই হোক, আপনার যেটা মেইন কোশ্চেন ছিল সেটা ছিল যে এসএল সরে যায় অথবা এসএল এর দিকে চলে যে লস হয়ে যায়। তো এন্ট্রি নেওয়ার আগে যখন আমরা এন্ট্রি নেব তখন শুধুমাত্র দেখে নিব সিগন্যালের পেজটা কোথায়, যখন আমরা এন্ট্রি নিব, এন্ট্রি নেওয়ার আগে এই যেমন এখানে বলছে যে এন্ট্রি নেওয়ার জন্য, তো এই রেড ক্যান্ডেলটা যখন চলছে তখন কিন্তু এই এন্ট্রির ইয়াটা আসছে। তো আমরা কি করব, আমরা ওয়েট করব যে সর্বনিম্ন কোন জায়গায় নামে। যখন কিনা নিচের লাইনটাকে টাচ বরাবর শুরু হয়ে যাবে তখন আমরা নিয়ে নেব, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নিচের লাইনকে টাচ করবে না, উপরের লাইনকে টাচ করেই চলে যাবে। এটা কিভাবে বুঝতে পারবো? এটা বুঝতে পারবো একটু পিছনে দেখে, এই বরাবর পিছনে দেখবো যে এই বরাবর পিছনে মার্কেটটা কোথায় আছে। তো এই বরাবর পিছনে যদি দেখি যে বডি আছে এই বরাবর আর উইক আছে হচ্ছে এই বরাবর, তার মানে যদি উইক নামে তাহলে নিচের লাইন বরাবর পর্যন্ত নামতে পারে। যেমন এই গ্রিনের উইকটা নিচের লাইন বরাবর পর্যন্ত আসছে আর বডি এই পর্যন্তই ক্লোজ করছে, তার মানে এই সিগন্যালের ক্ষেত্রে আমরা এই উপরের লাইনেই নিয়ে নিতে পারবো। আবার কিছু কিছু সিগন্যালের ক্ষেত্রে এরকমটা আসবে যে আমরা দেখতে পাবো এরকম, এই যে উদাহরণ মতো পাই গেছি একটা জায়গা, দেখাই দিই, যেমন এরকম একটা জায়গা পাবো আমরা। তো এইখানে যদি আমরা চিন্তাভাবনা করি যে মার্কেট তো আরও অনেক উপরে ছিল, তো তাহলে এইখান থেকে হয়তো বা মার্কেট আরও অনেক উপরে আসবে, এই থিঙ্ক করে যদি বসে থাকি তাহলে আবার হবে না। কারণটা কি? কারণটা হলো যে এটা অনেক উপরে ছিল কিন্তু সিগন্যাল তো এখান থেকে আসছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব এই সিগন্যাল থেকে, এই যে সিগন্যালের লাইন, এই সিগন্যাল থেকে এর পিছনে ড্রপিং এরিয়াটা কোন জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সোজা ধরলে এই যে এখানে রেড টু রেড নামতে ছিল, এখানে ড্রপিং, তো ড্রপিংয়ের হেডটা একদম হুবহুব এই জায়গায় মিলে গেছে এই লাইনের সাথে। তার মানে আমরা এই সিগন্যালের এই মধ্যবর্তী স্থানে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর 2 নম্বর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে এগুলো হলো ফিল্টার আর কি, মানে আমার যাতে লস না হয় এই জন্য। সেটা হলো যে টোটালি মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে ডাউনের দিকে। তো সেক্ষেত্রে এই সময় যত ডাউনের দিকে সিগন্যালগুলো আসবে আমরা ওইগুলো ধরার চেষ্টা করব। আপের দিকে যখন ট্রেন্ডটা চলতেছে তখন আপের দিকেরটা নেব। তো মার্কেট এখন তৈরি বলেই আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝতে পারতেছি। যখন কিনা এইরকম
তখন তো এখানে ডাউন ট্রেন্ডই মনে হচ্ছে, তো এখান থেকে তো মার্কেট উপরে যাবে না নিচে যাবে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু বেশি জুম আউট করে নিয়ে দেখবো আমরা ব্যাক মার্কেটটা, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের আরও নিচে যাওয়ার প্রবণতা আছে কিনা। তো না, নিচে যাওয়ার আর প্রবণতা নেই, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ব্যাক করবে। এছাড়া আমরা এক্সনেসের মধ্যেই এখানে ইএমএ নিতে পারি, ইএমএ নিয়ে মুভিং অ্যাভারেজ এক্সেপশনাল, অথবা এটাও নিতে পারি ইএমএ ক্রস। তো নিয়ে এইটাকে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে ইএমএ আর এই যে লেন্থ এটাকে করে দেবো 100 করে দিলে আমরা ট্রেন্ডটা পেয়ে যাব মার্কেটের। মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন, মার্কেটের ট্রেন্ডটা আপ, সেক্ষেত্রে আমরা খুব সহজেই এটাও বুঝে ফেললাম, আর সমস্যা নেই। এই জিনিসগুলোকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে যে ট্রেড করার ক্ষেত্রে আমি তো কয়েকটা প্লেস করে দেখাইলাম, যেমন এইখানে এখন যদি আমরা এন্ট্রি নেই, সিগন্যাল আসছে এখানে, এখান থেকে উপরে যাবে মার্কেট, তাই না? তো এখানে যদি আমরা এন্ট্রি নেই, আমাদের কোনো কিছুই না, আমরা এই যে ওয়ান ক্লিক ফর্মে যাব, যে বাইতে ক্লিক করে দেব, বাইতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা এইখানে খেয়াল রাখবো অথবা এইখানে খেয়াল রাখবো। এখন আমরা যেখানে এন্ট্রি করেছি তার নিচে আছে মার্কেট, কোনো সমস্যা নেই, আমরা একটু ওয়েট করব, নির্দিষ্ট একটা প্রফিটে চলে যাবে অল্প সময়ের মধ্যে। এই যে 60 সেন্ট প্রফিটে চলে গেছে, তো আমরা আরেকটু ওয়েট করি। কত দূর পর্যন্ত ওয়েট করব, আমরা দেখব এর উপরে ড্রপিং কোথায় আছে। এর উপরে ড্রপিং আছে এই পজিশনটাতে, তো কোনো টেনশন নাই, আমরা এরকম করে একটা রেট আন দিতে পারি, দিয়ে দেখতে পারি যে আচ্ছা এরপরে ড্রপিং আছে এই জায়গায়, তো মার্কেট এখান থেকে এই জায়গায় আসবে, মাস্ট বি। মার্কেট যদিও ডাউন ট্রেন্ড, বাট প্রতিটা মুহূর্তে মার্কেট কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করে গেছে, আপ ট্রেন্ড থেকে নিচে আসছে, কিন্তু আবার উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, নিচে আসছে। এইখান থেকে যদি মার্কেট নিচেও যায় তাহলে কি করবে, একটা স্ট্রাকচার তৈরি করবে। এখন অলমোস্ট মনে করেন যে $7 লসে চলে গেছে, $8 লসে চলে গেছে, $9 গেছে। এখন কি হবে, যার ব্যালেন্সটা $20 আছে মনে করেন, যার ব্যালেন্স অনলি $20 আছে, এখন ক্যান্ডেল যখন এই পর্যন্ত নেমে গেছে, এন্ট্রি পয়েন্ট এখানে ছিল, এই পর্যন্ত নেমে গেছে, তখন অলরেডি $8 লস হয়ে গেছে। আর একটা ক্যান্ডেল হয়ে যদি এই পর্যন্ত নেমে, তার অ্যাকাউন্ট ব্যালেন্স শেষ, সে মার্কেট থেকে গো। এখন তার ক্ষেত্রে ট্রেডটা খুব সাবধানে করতে হবে। এখন আমার ব্যালেন্স সাপোজ যদি $200 থাকে, তো $8 $9 গেলেই আমার ট্রেনটা ক্লোজ হয়ে যাবে না। তো সেক্ষেত্রে কী করতে পারবো, আমি চুপচাপ এখানে ওয়েট করে থাকতে পারবো যে এইটা রেড হয়ে নিচে নামতেছে, নামুক, সমস্যা নেই। এখানে তো একটা স্ট্রাকচার মার্কেট তৈরি করবে। কেমন স্ট্রাকচার তৈরি করবে, যে মার্কেট এখান থেকে একটু আপে গেল, তারপরে ডাউনে আসলো, আবার আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো। তাহলে এখানে ডাউনে আসার পর আবার আপে আসবে, যখন এই নিটা তৈরি করার জন্য মার্কেট আপে আসবে, এই পজিশনটাতে আমি প্রফিট নিয়ে নেবো, আমার তো ট্রেড নেওয়াই আছে এখানে। তো এখন আমরা রানিং ট্রেডটাকেই যদি আমরা ফলো আপ করার চেষ্টা করি এখানে, তাহলে এইটা আসলেই নিচের দিকে চলে যাবে নাকি একটা নি তৈরি করার জন্য উপরে আসবে, এটা আমরা বুঝতে পারবো ক্যান্ডেলের বডি দেখে। যে যখন কিনা আমরা জানি যে একটা হেলদি ক্যান্ডেল মানে সে খুব পাওয়ারফুল, আর একটা এরকম উইগলা ক্যান্ডেল মানে সে পাওয়ারফুল নয়। তো এখানে যেহেতু একটা রেড হ্যামার হয়েছে এবং মার্কেটের নিচে, তো রেড হ্যামার মানে তো আমরা জানি যে মার্কেট আপে যাবে, তো আপে যাবে। আবার যদি এটাকে রেড হ্যামার না ধরে উইকটাও দেখি, বিশাল বড় উইক, তার মানে মার্কেট বেশি উপরে যাবে না, মার্কেট ব্যাক করবে পুনরায়। হুম, তো আমরা চুপচাপ থাকবো ঠান্ডা মাথায়, কোনো সমস্যা নেই, একটু সময়ের মধ্যে আমাদের এটা প্রফিটের দিকে চলে যাবে। কিন্তু এতটা রিস্ক বা এতটা ধৈর্য ধরা যাবে না যে মার্কেট এখান থেকে একদম এই পর্যন্ত উঠুক তারপরে প্রফিট নেই। কারণটা হলো ইএমএ উপর দিয়ে আছে, মার্কেটের ট্রেন্ড ডাউন, মার্কেট ছোট্ট একটা সুইং ক্রিয়েট করে, ছোট্ট একটা নি ক্রিয়েট করে পুনরায় আবার নিচে যাবে, আবার একটা সুইং ক্রিয়েট করে নিচে যাবে। এগুলো হচ্ছে মার্কেট দেখার অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে আসবে। এই যে এটা প্রফিট কিন্তু অলরেডি চলে গেছে, $2 $3 প্রফিটে চলে গেছে, আমি $3.60 প্রফিট নিয়ে কেটে দিলাম, অথচ একটু আগে কিন্তু এটা $9 লসে ছিল। এই হচ্ছে মার্কেটের অবস্থা। তো 1 মিনিট আমি একটু
সো সরি, তো আমি যেটা দেখাইতে চাইতেছিলাম মার্কেট অলরেডি ক্রিয়েট করে ফেলছে এটা। আমি একটু আগে একটা কথা বলতেছিলাম যে এখানে আবার এতটা ধৈর্য ধরা যাবে না যে মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসুক তারপরে একবারে $10 প্রফিট নেই। কারণটা হলো মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, ইএমএ উপর দিয়ে আছে। মার্কেট এখানে ছোট্ট একটা নি ক্রিয়েট করে পুনরায় আবার ফিরে যাবে। দেখেন পরে কিন্তু বিশাল বড় একটা রেট ক্রিয়েট করে মার্কেট ফিরে গেছে। তো এটা হলো অভিজ্ঞতা, পুরোটাই মার্কেট দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে যাবে। তো আই থিঙ্ক আপনার কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, নেক্সট কোনো? আপনি স্যার আজকের এটা বুঝতে পারলাম আমি বিষয়টা কিভাবে করতে পারবো। আচ্ছা, এটা আস্তে আস্তে এইভাবে করেন, ডেমোতে করে তারপরে যখন মোটামুটি একটা পজিশনে চলে আসবে তারপরে রিয়েলে করা শুরু করেন। আর ওয়ান ক্লিক ফর্মটা ইউজ করলে পজিশনটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেখানে নিতে চাচ্ছেন সেখানেই হবে। আর এই রেগুলার ফর্মে করে করতে গেলে 2-3টা ক্লিক করতে করতে মার্কেট অনেকটা উপরে বা নিচে চলে যায়। তো এখান থেকে ওয়ান ক্লিক ফর্ম, আর ওয়ান ক্লিক ফর্মেও কিন্তু ট্রেড করার পরে এডিট করে এসএল এগুলো বসানো যায়। তো স্কাল্পিং করার জন্য ওগুলো বসানোর প্রয়োজন পড়ে না অ্যাকচুয়ালি। আচ্ছা, এই পর্যন্তই। আর 2 নম্বর যেটা হলো নিউজ ইম্প্যাক্ট, এই জিনিসগুলো দেখে দেখে করেন তাহলে সমস্যা হবে না। তো আপনার সাথে স্যার আলোচনা। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, এই হ্যাঁ। এই এই এক্সনেসে এবং আপনার ওই ট্রেডিং ভিউতে স্যার টাইমটা তো মনে হয় একই রাখতে হবে, একই টাইম জোন। হ্যাঁ, একই টাইম জোন। এটা -3 দিতে হবে না, 6 থাকলেই হবে। এবং এখানে যদি আপনি টাইম জোন ভিন্নও দেন, গোল্ড মার্কেটে টাইম জোন ভিন্ন হলেও ভিন্ন ক্যান্ডেল আসে না। ওকে। সেক্ষেত্রে দুটাই আপনি ঢাকা ইউজ করেন। এটাতে -3-র কোনো ঝামেলা নেই। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি মাহমুদুল হাসানের সাথে কথা বলি। আপনি চাইলে ক্লাসে থাকতে পারেন, আর কাজ থাকলে বের হয়ে যেতে পারেন, নো ইস্যু। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। তো মাহমুদুল হাসান ভাই, আপনার কি অবস্থা? হ্যালো, মাহমুদুল হাসান, আমাকে শুনতে পাচ্ছেন? মাহমুদুল হাসান, আপনার মাইক্রোফোন অফ আছে, আপনি মাইক্রোফোনটা আগে অন করেন। জি, মাহমুদুল হাসান, আপনি আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলেন। জুমুর গোমেজ, ওনার সাথে মিটিং শেষ, এখন আপনার সাথে কথা বলবো। আচ্ছা, হ্যালো। ভাইয়া, আমার আসলে পিসিতে ইয়ে হচ্ছিল না, মানে আমি মাইক আমার কথা শুনতে পাচ্ছিলেন না। ও এই জন্য আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা। আচ্ছা, নো মোবাইল প্রবলেম। আসলাম। নো প্রবলেম, তাহলে ভাইয়া, এবার আপনার সমস্যার সমাধান করি। হ্যাঁ, আমার একটু কথা আসলে একটু খানিকটা কথাই বলবো। ছোট ছোট টুকটাক কিছু সমস্যা জেনে নেবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এক্সনেসে একটু আসতেন আপনি। আচ্ছা, এক্সনেসে যাচ্ছি। এক্সনেসের ওই যে মানে যে ট্রেড গুলো ক্লোজ করতে হয়, ওই ক্লোজ ট্রেডটা এক ক্লিকে আমি পারতেছি না, আমার 2 ক্লিক লাগতেছে, ওইটা আমাকে একটু দেখাই দিবেন। আচ্ছা, ট্রেড ক্লোজ করার ক্ষেত্রে সাপোজ আমরা এখানে এখন ট্রেড নিয়ে নিই, ওয়ান ক্লিক ফর্ম, টু ক্লিক, তারপর রেগুলার ফর্ম, এগুলো তো দেখছেন, তাই না? জি জি, ওটা ওটা পারি। আচ্ছা, তো সাপোজ আমরা একটা ট্রেড নিয়ে নিই, তাই না? তো এই জি। যে সেল ট্রেড নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক দেই, এই যে ক্লোজ অর্ডার, এটাকে একটু উপরে তুললে এই যে ওপেনে আছে, এখান থেকে এসে এই যে এখানে ক্রস বাটনটা নিচে, এখানে ক্লিক দিলে ওয়ান ক্লিকে কেটে যাবে। না, কিন্তু আমার তো কনফার্মেশন চাই, মানে আমার আরেকটা কনফার্মেশন চাই, তো কোথাও আমার এটা মানে সেটিং মনে হয় করা আছে, ওইটা আমার হচ্ছে না। এটা তো অন্য কোনো সেটিং নেই, অন্য কোনো মানে সেটিং নেই। আমি ওই ক্লোজ অল যে ট্যাবটা আছে নিচে কর্নারে যেটা আপনি দেখালেন, হুম। ওইখানে ক্লিক করলে আমাকে আবার ফার্দার কনফার্মেশন চাই যে কনফার্ম অর ক্যান্সেল। আমি যদি কনফার্ম করি, তো মানে এখানে সেকেন্ড ক্লিকের ব্যাপার চাই আর কি। আচ্ছা, আমি একটা ইয়ে করি, একটা ট্রেড সাবমিট করে দেখি। অবশ্য আমার রিয়েলে আছি এখন, নাকি আমি আপনি ডেমোতে যদি যাব? এইখানে যদি ক্লিক করেন, উপরে যদি ক্লিক করেন, এইটাতে এইটাতে ক্লিক করলে হ্যাঁ, হ্যাঁ, কনফার্মেশন ওটা চাবে। না, না, মানে আমি আছে নিচেরটা বলতেছি, যেখানে আমার ওপেন ক্লোজ মানে পেন্ডিং এবং ক্লোজ অর্ডার গুলো থাকে, তার ডান সাইডে কর্নার যেটা থাকে ক্লোজ অল। তো
আচ্ছা, আমি বুঝতে একটু, পেরেছি। আচ্ছা, আপনি একটা ডেমোতে অথবা রিয়েলে না আমি আপনি এটা, করে হ্যাঁ দেখেন আমি এটা এটা। রিয়েলে নিয়ে দেখতেছি এখন আমার এটা ক্লোজ। এই যে ক্লোজ অল আমার যেখানে আছে, ক্লোজ অলের পরে এখানে আসলে আমার এখানে কয়েকটা ইয়ে থাকছে, ক্লোজ অল প্রফিটেবল, ক্লোজ অল লুজিং, তারপরে ক্লোজ অল সেল। এখন এখানে একটা টিক দেওয়া আছে, বাকিগুলো আনটিক করা আছে, আমি কি সবগুলো আনটিক করে দেখবো? কোথায় এটা? আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আবার বলেন আচ্ছা, তো। আমি তো স্ক্রিনটা শেয়ার দিতে পারতাম, কিন্তু আমি কেন কথা শুনতে পাচ্ছি না আপনার, এই জন্য তো আমি আচ্ছা আমি আপনাকে ইয়েতে আসি, আহ, এইখানে আসি, এইখান থেকে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার অফ করে দিব। জি, জি, আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি এইখান থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনি মনে ওকে। হয় দেখতে পাচ্ছেন আমাকে। আচ্ছা, এক মিনিট, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিই। ওকে, হ্যাঁ, এবার আপনি দেখান। হ্যাঁ, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাই? না, হয়নি। আচ্ছা, আবার একটু ট্রাই করি। স্টপ শেয়ারিং, স্ক্রিন শেয়ার, কন্টিনিউ, স্টার্ট নাও। এখন হয়েছে ভাই? না, আমাদের এখানে স্টপ শেয়ারিং দেখাচ্ছে। ও, আমি তো এখানে স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা, আপনি ইউ এক আর কাজ শেয়ারিং করেন। ইউর স্ক্রিন উইথ এভরিওয়ান। আপনি যে জায়গাটা আমাকে দেখাতে চাচ্ছেন ওইটা ওই টেলিগ্রামে একটা ছবি দেন। ওকে, আমি এখান থেকেই আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি বেসিক্যালি আপনার কাছে এটা আছে, আমার ছোট জিজ্ঞাসা ছিল, বাট বেসিক্যালি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আপনার ইন্ডিকেটরটা মোটামুটি বুঝতে পারছি, কিছু সমস্যা ছিল যেটা কালকে আপনার আরেকটা ক্লাস দেখছিলাম, তো ওইটা দেখে একটু ক্লিয়ার হয়েছি। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমি এখানে যখন ট্র্যাপে পড়তেছি, ট্র্যাপে পড়ার মূল কারণ হচ্ছে যে আমি কখন যে আমার লেভেলটা ব্রেক করতেছে, মানে ওই যে আপনি প্রথম দিন আমাদেরকে যেটা বোঝাতে চাইছিলেন যে ব্রেক অফ স্ট্রাকচার এবং মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটা এবং একটা মানে ব্রেক আউটটা, মানে আমার লেভেলটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ব্রেক হচ্ছে এইটা, এই তিনটাতে আমাকে কনফিউজ করতেছে। আচ্ছা, আমি কোশ্চেনটা ঠিক বুঝিনি, আরেকবার একটু বলেন। মানে আমি একটা জিনিস ধরতে পারতেছি না, সেটা হচ্ছে কখন আমার মানে সাপোর্টটা ব্রেক করতেছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করতেছে। আর আমার মানে আপনি প্রথম দিন আমাদেরকে যেটা বলছিলেন যে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, এই দুইটা জিনিস, ও এই আচ্ছা, দুইটা মানে জিনিস ওই একটু, পজিশনটা বের করতে পারতেছেন না। হ্যাঁ পারতেছি না, এটা পারতেছি না, আমি দেখতেছি এটা চেঞ্জ হচ্ছে বাট আমি বের করতে পারছি না। আচ্ছা, 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 বুঝতে পারছি। ঠিক আছে, আমি স্ক্রিনশট দিয়ে এটা আরেকবার দেখাই দিই। আচ্ছা, আমি এটা আপনাকে আমার যে প্রবলেমটা, আমি এটা আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনি কাইন্ডলি ওইটা, মানে আমার মনে হয় আমারই কোথাও সমস্যা সেটিং এ, যেটা আমি আপনাকে দেখাতে পাচ্ছি না। আচ্ছা, আপনি ইয়েতে দেন আমাকে, টেলিগ্রামে দেন, আমি পিকচারটা দেখে বলি। পাঠাচ্ছি। ভাইয়া, আমি একটা একটা স্ক্রিনশট দিছি আপনাকে, তো আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে এটা ক্লোজ অল, আচ্ছা ঠিক আছে, তো এটা বুঝতে পারছি। ঠিক আছে, আপনার এখানে ঠিক করতে হবে কোনটা আমি দেখাই দিচ্ছি। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি আসতেছি আপনার কাছে, আমি এখনো হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার স্ক্রিনটা এখন ঠিক আমার এটার মতো আছে। আর আমি মনে করেন এইখান থেকে একটা সেল ট্রেড নিলাম, ঠিক আছে? এখন জি, আপনার মতোই লেখা এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অল। জি, আচ্ছা, এটাকে বের করতে হলে আপনাকে এই যে এখানে এই অ্যারোটাতে এখানে ধরতে হবে, ধরে জি, এটাকে উপরে তুলে দিতে হবে। ওকে, উপরে তুলে দিলে আমার মতো এই যে ক্রস চিহ্নটা চলে আসবে। এবার যদি আপনি ও এখানে ক্লিক করেন তাহলে এক ক্লিকেই কেটে যাবে। আচ্ছা, 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 বুঝছি, ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা। আর ২ নম্বর হচ্ছে, আপনি মনে করেন যে আমি এখন একটা সেল ট্রেড নিছি, আবার একটা সেল ট্রেড নিছি, হ্যাঁ, আবার মনে করেন একটা বাই ট্রেড নিছি, ঠিক আছে? তো ৩টা পজিশন আমি অলরেডি ওপেন করে ফেলছি, তাই না? জি,
এখন যদি আমি আমার সবগুলোকে ক্লোজ করতে চাই, ওই জন্য হচ্ছে এই বাটনটা যে ক্লোজ অল, অথবা এখানে যে কয়টা আছে আমি কোন পিরিয়ডেরটা ক্লোজ করতে চাচ্ছি, ঠিক আছে। আর যখন আপনার এরকম অনেকগুলো ট্রেড থাকে তখন এটা উপরে তুলে আবার এটার উপরে আরেকটা ক্লিক দিতে হবে, দিলে বাকিগুলো এক্সপেন্ড হবে। এই যে বাকিগুলো সব এক্সপেন্ড হয়েছে, এবার যেটা যেমন আমার এটা প্রফিটে আছে, আচ্ছা ঠিক আছে এটা আমি কেটে দিলাম। এটা আমার বেশি, এটাও প্রফিটে চলে আসছে, এটা কেটে দিলাম। ঠিক আছে, এটাও প্রফিটে চলে আসছে, কেটে দিলাম। ঠিক আছে, এরকম ব্যাপার। জি। আচ্ছা, আর 2 নম্বর হলো স্ট্রাকচার ধরার ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার করি। আহ, তাহলে ওই পিডিএফটাও একটু ওপেন করতে হবে, জাস্ট মিনিট। ওই আপনার আপনার ওই মানে যে ইন্ডিকেটরের যে পিডিএফটা ওটা আমি পড়ছি ভাইয়া। না এটা না, আপনি যেটা ব্রেক অফ স্ট্রাকচার আর হলো সিএসও সিএসটাকে ধরতে পারতেছেন না, তাই তো? জি জি জি। আচ্ছা, ওটার জন্যই বলতেছি, জাস্ট মিনিট। আচ্ছা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রেক অফ স্ট্রাকচার আর সিএস ও সিএস। ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে নির্দিষ্ট একটা গতিতে নির্দিষ্ট দিকে যাচ্ছিল, সে ওই নির্দিষ্ট লেভেলটাকে যখন ভেঙে যায়, যেমন শুধুমাত্র আমার উদাহরণটা বুঝলেই হবে। এভাবে মনে করেন মনে করেন যে এটা একটা লেভেল, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এখন মার্কেট এরকম করে উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, এখান থেকে মার্কেট আবার নিচে আসছে। তাহলে এই যে লেভেল 1 এখানে ছিল পূর্বের, এই লেভেলটাকে এখানে ভেঙে ফেললো, জি নিচে চলে আসলো, আবার মার্কেট উপরে গেল, উপরে থেকে এখান থেকে আবার মার্কেট ব্যাক করলো, করে এটাকে ভেঙে ফেললো, আবার নিচে আসলো, উপরে গেল। এখন এটা হলো, এইটা কিন্তু স্ট্রাকচার। হ্যাঁ এটা হলো লেভেলটাকে ব্রেক করলো, অর্থাৎ কোন লেভেলটাকে, এই যে পূর্বের লেভেল ছিল এটাকে সে ব্রেক করলো। এই যে দ্বিতীয় লেভেলটা এইখানে এসে তৈরি করছিল, সেটাকে ব্রেক করে নিচে চলে আসলো। এখন মার্কেট আবার পুনরায় এই লেভেলেই মনে করেন আছে সাপোজ, এখন মার্কেট পুনরায় আবার এইখানে উঠলো, উঠে এখান থেকে ব্যাক করলো, সে লেভেলও ব্রেক করলো না, সিএস এবং চেঞ্জ অফ ক্যারেক্টারও করলো না। মার্কেট যদি এরকম করে আবার পুনরায় উঠে এইটাতে চলে যায়, তাহলে পূর্বের যে লেভেল ছিল সেই লেভেলকে সে ব্রেক করে উপরের দিকে গেছে, এবং পূর্বের তার গতি ছিল নিচের দিকে, সে তার ক্যারেক্টারকে চেঞ্জ করে এখন আপের দিকে নিয়ে গেছে, অর্থাৎ এখানে তার চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটলো এই জায়গাটাতে। এখান থেকে মার্কেট আবার নিচে এসে আবার উপরে গেল, এই যে পূর্বের লেভেলকে ব্রেক করছে এবং উল্টা দিকে ব্রেক করছে, এই জন্য এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতেছি আমরা। এইবার এটার সাথে হায়ার হাই, হায়ার লো এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে, সেটা বুঝতে হবে। এটা মার্কেট এরকম করে চলতেছে, তাই না? জি মার্কেট এরকম করে চলতেছে। এখন আমরা এই মার্কেটে এই দিকটাতে এখনো কোনো ক্যান্ডেল তৈরি হয়নি, মার্কেট এদিকে যায়নি, তো আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করব। সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করলে আমরা কিভাবে করব? সর্বপ্রথম শুরু করব মার্কেট কোথায় ছিল, যেখান থেকে আমরা অ্যানালাইসিস শুরু করব, মার্কেট সর্বপ্রথম এইখানে ছিল, তো এটা আমাদের সাপোর্ট। পরবর্তীতে মার্কেট এখান থেকে কোথায় গেছে, আপে গেছে, এটা আমাদের রেজিস্ট্যান্স। তারপরে মার্কেট এখান থেকে নিচে আসছে, তাহলে এখান থেকে আমরা ড্র করলাম, এটা আমাদের এসএনআর। তারপরে মার্কেট এখান থেকে আপে গেছে, কোথায় এখানে গেছে, তাহলে এটা নেক্সট এসএনআর। এখান থেকে নিচে আসছে, এখানে আর নতুন কোনো এসএনআর তৈরি করেনি, পূর্বের এসএনআরকেই সে টাচ করছে, তাহলে আবার মার্কেট আপে গেছে, এটা নেক্সট এসএনআর। এখান থেকে মার্কেট নিচে আসছে, তাহলে এটা হলো সে নতুন একটা সাপোর্ট তৈরি করছে। এই তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা ড্র করে ফেললাম। তাহলে এর মধ্যেই কিন্তু আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচার আছে। কোথায় ব্রেক অফ স্ট্রাকচার? এইখান থেকে যে এইটা একটা লেভেল, এই লেভেলকে যখন ব্রেক করে আপে চলে গেছে, এটা হলো একটা ব্রেক অফ স্ট্রাকচার পজিশন।
এখান থেকে মার্কেট আপে গেছে আবার ডাউনে আসছে, এটা ব্রেক অফ স্ট্রাকচারও না, সিএসও না, আবার আপে গেছে, যে পূর্বের যে লেভেল এখানে এই লেভেলটাকে ব্রেক করছে এখানে, এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার। এবার এইভাবে যা করছে করছে করার পরে এখানে এসে উল্টা যখন হয়েছে, যে পূর্বের স্ট্রাকচারকে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, তখন এটা হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, এইবার হলো চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝলাম, ব্রেক অফ স্ট্রাকচার বুঝলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলাম। এইবার আমরা বুঝি হায়ার হাই হায়ার লো। এটা হলো লো পজিশন মার্কেটের, এখান থেকে মার্কেট এখানে উঠছে, তার মানে এটা হলো লোয়ার হাই, অর্থাৎ লো থেকে হাইতে উঠছে। এবার হাই থেকে মার্কেট নিচে নামছে, তাহলে এটা হলো হায়ার লো। এখান থেকে মার্কেট আবার পুনরায় উপরে উঠে এইখানে গেছে, কোথায় গেছে, পূর্বের হাইকে ব্রেক করে উপরে গেছে, হায়ার হাই। তাহলে এটা হায়ার হাই হয়ে গেল। এটাও বুঝে ফেললাম আমরা। এইবার হচ্ছে এই জিনিসটাকে বোঝার পরে ট্রেডিং পয়েন্ট কোনটা আমাদের, আমরা যদি আপ ট্রেড করি তাহলে আমাদের এই যে নিচের নি পয়েন্টগুলো, এগুলো হচ্ছে আমাদের ট্রেডিংয়ের পয়েন্ট। আর যদি আমরা ডাউন ট্রেড করি তাহলে এই যে উপরের নি পয়েন্টগুলো হচ্ছে আমাদের ট্রেডিং পয়েন্ট। খুব সহজ না ব্যাপারটা? জি জি জি। আচ্ছা, এখন আমরা যদি মার্কেটের মিরর বুঝি, তারপরেও আমরা খুব সহজেই বুঝতে পারবো, এইদিকে আমরা বলে দিতে পারবো মার্কেট কোথায় যাবে। মার্কেট যদি এখান থেকে উপরে যায় তো এখানে আসবে, ব্রেক করলে এখানে যাবে, ডাউনে আসলে আসবে এখানে, আসার পর সরাসরি নামবে না, এখানে একটু রেঞ্জিং করবে, আবার নিচে আসবে, উপরে গেলে এখানে যাবে, নিচে আসলে আবার এখানে আসবে, হ্যাঁ, এসে আবার এখানে একটু থামবে। তাহলে এই দিকে যখন আমরা এখন ট্রেডগুলো করব, তখন আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে ধরে করব। যে আমি যদি এখানে ডাউন ট্রেড করি তাহলে এই নি লেভেলে করব, আমি যদি আপ ট্রেড করি তাহলে এই নি লেভেলে করব। কিন্তু মার্কেট যখন এই পজিশনে আসে, মাঝামাঝি পজিশনে, এইখানে আমি কখনোই আপ ট্রেডও করবো না, ডাউন ট্রেডও করবো না, কারণ এইখান থেকে মার্কেট এদিকে যাওয়ার সম্ভাবনাও রাখে, এদিকে যাওয়ার সম্ভাবনাও রাখে। আমাদের পজিশনই হবে এই পজিশনগুলো। ভাইয়া আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যে ফরেক্স যে ইন্ডিকেটরটা ইউজ করতেছি আপনার দেওয়া, ওইটা তো বাই ডিফল্ট ইয়েতে আছে, মানে আপনার ট্রেডিং ভিউতে আছে। এখন আমি বলতেছিলাম যে ওইটা আমাদের ট্রেন্ডের সাথে যেমন যায়, আবার ট্রেন্ডের এগেনস্টেও যায়। আমাদের তো নিয়ম আসলে ট্রেন্ডের সাথে যেটা যাচ্ছে সেটাতে নেওয়া, কারণ অনেক সময় ট্রেন্ডের এগেনস্টে যেগুলো গেছে সেগুলোতে গত 2 দিন ধরে আমি একটু লস করছি, মানে আমি রিয়েলে ট্রেড করে লস পাইছি। তো ও, মানে ওইটাকে, মানে ওটার কি আপনার হাতে কোনো কিছু আছে যে কাস্টমাইজ করা, যে আমি শুধু ট্রেন্ড ফলো করবে এরকম কোনো কিছু? এটা ট্রেন্ড আপনাকে নিজেকেই ফলো করতে হবে। আপনি যখন ইন্ডিকেটরটা সেট আপ করবেন, ওইখানে যে বাই ডিফল্ট আছে ওইটাকে সেট আপ করবেন না। আমি যে আচ্ছা। টেক্সটটা দিয়েছি এই টেক্সটটাকেই সেট আপ করবেন, এবং নেমটাকে দিবেন ফরেক্স টিকেএমসি, অর্থাৎ টেক্সের মধ্যে যে নেমটা দেওয়া আছে জি জি জি। এখানে মডিফাই করা আছে। দুই আচ্ছা, নম্বর, আমি ওটা বলছি, আপনার এটাতে মডিফাই করা আছে কিনা, যেটাতে হ্যাঁ, আমাদের ট্রেন্ডটাকে বেশি ফলো করবে। রাইট, এটা আপনাকে ওই বাই ডিফল্টটাকে সেট করা যাবে না। বাই ডিফল্টটা হচ্ছে লাইসেন্স, ওই না, লাইসেন্সের ওটা ব্যবহার এগনিস্টে। করতে এটা আপনার এটা নেওয়ার পরের থেকে এটা ব্যবহার করতেছি, বাট আমি ওইটা সম্পর্কে জানতাম আপনার একটা ভিডিও দেখার পরে, আপনি আচ্ছা, আমাদের পাবলিক গ্রুপে যে ভিডিও দিছিলেন সেখান থেকে। আচ্ছা, আর একটা ব্যাপার ভাইয়া, সেটা হচ্ছে যে টাইম ফ্রেমটা, মানে আমরা তো স্ক্যাল্পে আপনি দেখাইছেন বা আমি নিজেও করছি 1 মিনিটের গুলা, এইটাকে 5 মিনিটে করা যায় কিনা, বা আরো বেশি টাইমে কতটুকু অ্যাকুরেসি ভালো আসে? আমি 5 মিনিট অবশ্য ভালো পাইনি, সেখানে একটু অল্প অ্যামাউন্ট থাকলে সেটা একটু বেশি বেশি লস হয়ে যায়। আচ্ছা, এখানে হলো আপনার ব্যালেন্স যদি $100 মধ্যে হয় তাহলে আপনি 1 মিনিটের করবেন, আর যদি হ্যাঁ। আপনার ব্যালেন্স $500 উপরে হয় তাহলে আপনি 1 ঘন্টার করবেন। সবচেয়ে বেশি অ্যাকুরেসি পাবেন 1 ঘন্টার ক্যান্ডেল টাইম ফ্রেমে। আচ্ছা, এটা বুঝতে পারছি। মানে আসলে ব্যালেন্স তো আমার 100-র নিচেই, কিন্তু আমি তো 5 মিনিট 10 মিনিটের ওইগুলো 5 মিনিট আর 15 মিনিট না, ধরে এটা এটা 5 মিনিট বা 15 মিনিট এইরকম টাইমে আসবে না, এটা হলো 1 মিনিট এবং 1 ঘন্টা। 1 মিনিট আর হলো 1 ঘন্টা। আর 2 নম্বর হলো ব্যালেন্স যদি ওই যে আপনি যতক্ষণ পর্যন্ত অবজার্ভ করতে পারবেন। হ্যাঁ, এখন দেখা গেল যে আপনি একটা পজিশনে ট্রেড নিলেন, নেয়ার পরে আপনি ওখান থেকে কত পার্সেন্ট লস অবজার্ভ করতে পারবেন। তো আপনার ব্যালেন্স যদি $100 মধ্যে হয় তাহলে আপনাকে 1 মিনিটের স্ক্যাল্পিং করতে হবে। আর যদি উপরে হয় তাহলে $500 উপরে হয় তাহলে আপনি 1 ঘন্টার স্ক্যাল্পিং করবেন। তো 1 ঘন্টার ট্রেডকে কখনো স্ক্যাল্পিং বলে না, কারণ 1 ঘন্টার ট্রেড না না, হলো ও অলমোস্ট সুইং ট্রেড।
তো স্কাল্পিং করার জন্য 1 মিনিটের ক্যান্ডেল দিয়েই করতে হবে। আর অবশ্যই অবশ্যই ব্যালেন্সের সাথে আবার আপনার সামঞ্জস্যতা রাখতে হবে মানি ম্যানেজমেন্টের, অর্থাৎ লটটা। যদি আপনার এরকম হয় যে আপনার $100 আপনার ব্যালেন্স আছে, আপনি যদি বিগ লট নিয়ে ফেলেন তাহলে আপনার অতি দ্রুত লস হয়ে যাবে, আবার প্রফিট যখন হবে অতি দ্রুত হবে। বাই ডিফল্ট আমরা যদি এই সিগন্যালগুলোকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই 18 বা 20 মিনিটের মধ্যেই ম্যাক্সিমাম 18 বা 20 মিনিটের মধ্যে এই সিগন্যালগুলো হিট করে, আর মাঝে মধ্যে 1 বা 2 মিনিটে বা 5 মিনিটে হিট করে, তাই না? জি জি অর্থাৎ এখান থেকে যদি বড় বড় ক্যান্ডেলে সরাসরি নামতো, যেমন এখান থেকে ওঠার সময় 1 2 3টা ক্যান্ডেলে কিন্তু উঠে গেছে, আর 5টা ক্যান্ডেলে টেক প্রফিট 2কে হিট করছে। আবার যদি এইখানে দেখি যে সিগন্যালটা শুরু হয়েছে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে এই 12টা ক্যান্ডেল অলমোস্ট হয়ে গেছে, এখন পর্যন্ত টেক প্রফিটকে হিট করেনি। এখন এই লাইনটার দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত দেওয়ার পিছনে কারণটাই হলো যে যে অ্যানালাইসিস করে দেখাচ্ছে এটা এই 20 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে হিট করবে। এখন ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে যে হিট করবে, এই ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে তো মার্কেটের ভলিউম চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এতটুকু ব্যালেন্স নিয়েই লট ধরে করব যাতে ওই সময়ের লসটুকু আমরা বা ওই সময়ে বেঁচে থাকার জন্য আমাদের ব্যালেন্সটুকু থাকে। আর স্কাল্পিংয়ের মূল ভাইয়া। উদ্দেশ্যটাই হচ্ছে ছোট ব্যালেন্স নিয়ে বের হয়ে যাওয়া। জি এটাই হয়েছে ভাইয়া, কারণ আমি প্রথম দিন ছোট ছোট ব্যালেন্স নিয়ে বেরোয় আমি এন্ড অফ দ্য ডে প্রফিটে ছিলাম। লাস্ট গত 2 দিন ধরে আমি লসে ছিলাম। শুধু ওই একটু আমি ভাবছি কি যে এই পর্যন্ত আসছে, আর একটা ক্যান্ডেল আসলে তো আমার টিপি ওয়ান হেড হিট করবে। তো সেটা করতে যে আসলে হয়নি, অনেক সময় লসে ক্লোজ দিতে হয়েছে, এবং গত 2 দিন আমি লস করছি ভালোই। তো কিছু কিছু কারণ ছিল, যেটা আপনার ভিডিও গতকালকের আর আজকের আপনার যে ওই যে মানে একনেসের যে চার্টটা, একটা একটা রেডিশ একটা হুম হুম। মানে শ্যাডো থাকে, ওইটা দেখেই আমি বুঝলাম গতকাল নিউজের টাইমের আগে পরে আমি বেশ বড় একটা লস করছিলাম। তো আচ্ছা যাক, এটা তো ভুলের থেকেই শিক্ষা। না, গতকালকে ওই টাইমটাতে আমারও বেশ ডেমোতেই বেশ বড় লস গেছে, ওটাতে আমি ঘুরে ঘুরে দেখছি যে অনেক আচ্ছা। লস মানে হয়ে গেছে। ওইটা হইছে যে আমি ভাবতেছি যে আমার তো মার্কেট উপরে যাবে, কিন্তু এত নামতেছে কেন। আমি পরপর 3টা ট্রেড নিছিলাম, আচ্ছা আচ্ছা পরে লাস্টে একটারে প্রফিট রেখে বাকি দুটো আমার লসে ক্লোজ হয়েছিল। আচ্ছা। আর একটা জিনিস আপনি বলছেন এটা মনে হয়েছে, সেটা হলো যে আমরা যেমন বাইনারিতে ট্রেড করার সময় একটা ট্রেড করি, করার পরে আবার দেখা গেল যে মার্টিঙ্গেল করি। এই ফরেক্সের ক্ষেত্রে যখন স্কাল্পিং করব এরকম একটা সিগনালে কখনো দুইটা ট্রেড করব না। তাহলে জি, যেটা হবে, এটা তো দেখাইছিলাম কালকে। দুইটা ট্রেডই কিন্তু মার্জিন নিয়ে নেবে। এই দুইটা ট্রেডে মার্জিন নিয়ে নেওয়ার কারণে অল্প একটু মার্কেট রেসপেক্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স শেষ হয়ে যাবে। জি জি জি, এটা হয়েছে কালকে। মানে প্রথম প্রথম অনেকগুলো বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে, যেগুলো বাজে না, মানে ভুল হচ্ছে যেগুলো আমার এক্সপিরিয়েন্স তৈরি করতেছে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার একটু বলবো। এখন আপনি যেখানে আছেন ট্রেডিং ভিউতে, দেখেন এইখানে আমার যে এন্ট্রি পয়েন্টটা ছিল, এইখান থেকে মার্কেট একটু নিচে নেমে এসে আবার উপর দিয়ে কিন্তু এন্ট্রি পয়েন্টে চলে গেছে। তো আমি সেকেন্ড টাইম যখন আসবে তখন কি আমি নিতে পারবো যদি আমি ফার্স্ট টাইম মিস করি? না 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 না, সেকেন্ড টাইম আর নেওয়া যাবে না। কারণটা হচ্ছে হ্যাঁ, কারণ ওইখান থেকে আর এই নাও নামতে পারে। এই যে পজিশনটা সে শো করছে, এই পজিশনটা গত 100 ক্যান্ডেলের উপরে বেস করে সে শো করছে। এখন এখানে অলরেডি 20টা ক্যান্ডেল মনে করেন হয়ে গেছে, তার মানে সে গত পিছনের 20টা ক্যান্ডেল ছেড়ে দিয়ে এই পিছনের 80টা এবং এই 20টা মিলে 100টা ধরে অ্যানালাইসিস করে পরবর্তী সিগন্যাল জেনারেট করবে। তো আমরা যদি এই 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 সিগন্যালটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে এইটা চলে গেছে, এইটা চলে যে নতুন আটা আসবে। তো তার মানে আমরা এটাও যদি আমার এইটার কালকে একটা উপরে বেস করে বলছিল। এখানে নেই তাহলে ধরা খেয়ে যাব। হ্যাঁ, এটাও আমার কালকে বলছিল। আমি প্রথমবার নিতে পারিনি, পরে যখন আবার মার্কেট ওই ওই রেঞ্জে আসছে তখন আমি নিছি, বাট ওই রেঞ্জের থেকে মার্কেট আর নিচে নামিনি। ওটা আবার সুইং করতে করতে উপরে চলে গেছে। কারণ এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকে তাকালেই, যে যখন কিনা মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে ছিল, সাপোর্ট এখানে ছিল,
তো এটার সাথে এটা ভি হয়েছে, এটার সাথে এটা ভি, এটার সাথে এটা ভি হয়েছে, যখন ব্রেক করে সে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, তখন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সের আর কোনো মূল্য নেই, ভ্যালু নাই। তখন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। তার মানে এইটাকে ধরে যদি তখন কেউ চিন্তা ভাবনা করা শুরু করে, সে পুরোটাই কিন্তু ধরা খেয়ে যাবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, এখানে এখানে TP1 TP2 দেখাচ্ছে, আমরা TP1 তো লিখতে পারি, তো TP2 কি সেট করার কোনো ওয়ে আছে? টিপি টু সেট করা যাবে যদি ব্যালেন্স হায়ার থাকে, আর যদি ব্যালেন্স হায়ার না থাকে তাহলে এখানে টিপি ওয়ানটাও আমরা সেট করব না। কারণটা হলো, তাহলে আমরা এখানে সেট করব এরকমটা, যে মার্কেটের এন্ট্রি পয়েন্ট এইটা, আমরা এইখান থেকে পেছনের দিকে দেখব যে ড্রপ কোন জায়গায় আছে। তো এই যে ড্রপ, হ্যাঁ, জি জি। এই বরাবর যখন চলে আসবে আমরা প্রফিট নিয়ে ট্রেডকে কেটে দেব। তাহলে এইখান থেকে এইখানে মিনিমাম 2 পিপস, তো এখানে প্রায় $4 প্রফিট হয়ে যাবে। আমরা যদি এইখান থেকে মার্কেট আরও নিচে নামার জন্য ওয়েট করি, মার্কেট এখানে নামবে, কিন্তু দেখেন আরও প্রায় 20 মিনিট পরে নামতেছে। পরে নামছে, হ্যাঁ। হ্যাঁ, সো আমরা এখানে এই যে ড্রপ যেখানে আছে, এই ড্রপ পর্যন্ত আসার পরে মার্কেট ব্যাক করে, তো সেক্ষেত্রে এই ড্রপের মধ্যে প্রফিট নিয়ে বের হয়ে যাব রিল্যাক্স মাইন্ডে। সেম এই এই সিগন্যালটার ক্ষেত্রেও আমরা খেয়াল করি যে মার্কেট যখন এখানে ছিল আমাদেরকে এন্ট্রি নিতে বলছে, তো মনে করেন আমরা এখানে এন্ট্রি নিছি, তো এন্ট্রি নেওয়ার পরে আমরা টিপি ওয়ান আছে এই লেভেল বরাবর, এতক্ষণ আমরা ওয়েট করবো না, আমরা দেখবো ড্রপ কোথায়, এই যে ড্রপ পেছনে এখানে এই লেভেল বরাবর ড্রপ, তো এই যে দুইটা ক্যান্ডেলের ড্রপ পর্যন্ত উঠে গেছে, এখানে আমরা প্রফিট নিয়ে নেব, ওয়েট করবো না। যদি আমরা ওয়েট করি তখন কী হবে, এই যে মার্কেট আবার নিচে নামছে, তারপরে আবার উঠে তারপরে উঠছে, তো আমরা এখানে আমাদের 1 2 3 4 মিনিট আরও ওয়েট করতে হবে। তো এই 4 মিনিটে ওয়েট করার করতে করতে এমনও হতে পারে যে অলরেডি যেহেতু এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ক্যান্ডেল হয়ে গেছে, তো এই 4 মিনিট বা 5 মিনিট মানে 16 মিনিট হয়ে গেছে, তো ওইটা তো মার্কেটের উপরে নাও যেতে পারে, ওটা তো আবার একটা ছোট সুইং দিয়ে নিচে নেমে আসতে পারে। নিচে নেমে আসতে পারে মার্কেটের কন্ডিশন অনুসারে। সো স্ক্যালপিংয়ের মেইন মজাটাই হচ্ছে এখানে যে আমি কখনোই ওর স্রোতের দিকে গা ভাসাবো না, আমার প্রফিট হয়ে গেছে কেটে দেবো। তাহলে ভাই এখানে কি আর একটা টেকনিক নেওয়া যায়? ধরেন 50 থেকে যদি 100 ব্যালেন্স কার্ভ থাকে, আপনার নিয়ম হচ্ছে যে 0.01 লটে, আর আমরা এখানে ইন্ডিকেটরে একটা বা দুইটা ক্যান্ডেল সর্বোচ্চ ওয়েট করতে পারি বা দেখে ট্রেড ক্লোজ করতে পারি, তো সেই ক্ষেত্রে কি ওইখানে 0.01 দিয়ে 2 করা যায় নাকি রিস্ক হয়ে যায় বেশি? করা যাবে। আমি মানে এটা আমার বলে দিলে একটু ভুল হবে, যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, জি জি জি, বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনি এখানে 10 লটও ইউজ করতে পারেন, এবং আমি নিজে 10 লট ইউজ করি। হ্যাঁ, ব্যালেন্স আমি যদি দেখছি যেটা ব্যালেন্স হয়। যদি মানে $20ও থাকে, তারপরেও আমি 10 লট ইউজ করি, মানে ডিরেক্ট 10, 0.1 না। তো তাহলে যে হয় যে একটা ক্যান্ডেল এইখান থেকে এইটুকু উঠে গেলেই আমার প্রায় $10 থেকে $15 প্রফিট হয়ে যায়। তো এটা হলো তখন আপনি নিজে আচ্ছা, নিজেই করতে এখন পারবেন। এই যে একটা নতুন সিগন্যাল ক্রিয়েট হলো, এইটা কি আমার আগের সিগন্যাল নাকি নতুন সিগন্যাল হলো? না, এই সিগন্যাল ক্রিয়েট হয়েছে এইখান থেকে। কিন্তু কেবলই তো ওইটা একটু আগে আসলো। এটা আমার এখানে লোড দেওয়া হয়নি তাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। মাত্র স্ক্রিনটাই করছি তাই। তো যেটা এই যে হলো আপনার এখন যখন যেখান এক্সপিরিয়েন্স থেকে হয়ে যাবে, আমাদের এখান থেকে ট্রেড নেওয়া উচিত না, যেটা আমি গতকাল ভুল করছিলাম। হ্যাঁ এটা এখন নেওয়া যাবে না। 2 নম্বর হলো আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি তখন $100 মধ্যে থেকে আপনি 10 লটেও ট্রেড নিতে পারবেন, কিন্তু এক্সপিরিয়েন্স যতক্ষণ হয়নি ততক্ষণ পর্যন্ত ভুলের সংখ্যা বেশি থাকবে। 01, 0.01ই বেস্ট। দিয়ে আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেলে পরে আপনি লট বাড়াই অল্প আচ্ছা ভাইয়া, সময়ে। আরেকটা হচ্ছে যে এটা গোল্ডে তো আমরা মোটামুটি একটু প্রফিট চোখে দেখতে পারি, আর অন্যান্য কারেন্সি পেয়ারে এটা দিয়ে কি আমি বিটিসি তে রিস্ক নেওয়া যাবে 1 মিনিটের? এটা শুধুমাত্র গোল্ডের জন্য মডিফাই করা, যেটা টিকেএমসি জি আমি দিয়েছি। জি জি জি, আমি ওটা এটা ওইটাই শুধু জিজ্ঞেস গোল্ডের করছি যে, জন্যই মডিফাই করা, সো কারেন্সি পেয়ারে ভালো রেজাল্ট দিবে না। না পাইনি আমি কারেন্সি পেয়ারে ইউরো ইউএসডি তে একটা ট্রাই করছিলাম। আচ্ছা, আমাদের ক্লাস কেটে যাবে, আর 5 মিনিট আছে। তো এছাড়া আর কি কোনো কোশ্চেন আছে? না, আমার আসলে ছোট ছোট কিছু সমস্যা ছিল যেগুলো আমি কারেকশন করলাম, এবং আগের ক্লাসে আপুর সাথে কথা বললেন সেখান থেকে কারেকশন নিলাম। আচ্ছা। গতকালে ভিডিও ছিল, এখন আমি আরেকটু দেখি নিজে নিজে। হুম হুম হুম। আর হচ্ছে যে আরেকটা কথা জিজ্ঞেস করতাম, যে আপনি এই যে পার্সোনাল সেশনের কোনো সিলেবাস মানে কোনো রুটিন থাকবে আপনার, যে রুটিন না মানে আপনি কি কি করাবেন আমাদেরকে, এরকম কোনো শিডিউল?
না, এই এটা টপিক এই টপিকের অ্যাকচুয়ালি উপরে। ব্যাপারটা এমন ছিল যে আমি আমার এই ইন্ডিকেটরটা দিয়ে আপনাকে গোল্ডে প্রফিটেবল করে দিব। জি 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 ঠিক আছে। এখন যদি দেখা যায় যে অনেকেই আছে, যেমন মেহেদি হাসান আছে, তারপরে হচ্ছে মঞ্জুরুল নামে একজন আছে, ওরা অলরেডি সাকসেস হয়ে গেছে, ওদের আর ক্লাসের প্রয়োজন নেই। হুম। আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা আপনি আচ্ছা, আছেন, বুঝতে পারছি। তারপরে এখানে জুমুর গোমেজ আছেন, আপনারা হয়তোবা আরো কয়েকদিন লাগতে পারে। আরেকটু লাগবে, হ্যাঁ। তো যে কয়েকদিন লাগে। আর আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি আপনার ব্যাপারে। সেটআপের তো অভাব নাই। এখন শেখারও কোনো শেষ নেই। আর ফরেক্স নিয়ে বই বা টপিকের শেষ নেই, আমি ভাইয়া নিজেও শেষ ওটা করতে আসলে পারিনি। থেকেও লাভ নাই, মানে আমার কাছে মনে হয় ওটা থেকেও লাভ নাই। আপনি যেভাবে আগাচ্ছেন, যেভাবে আপনার ইচ্ছা আপনি সেভাবে আগান, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, করতে থাকেন। ওকে ভাইয়া, জি ভাইয়া। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।